ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার, উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা শপথের দরকার নেই, কার্যকর হবে বিলে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। প্রশাসনের কেউ মব প্রশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ, সহযোগী ছিলেন ১৩ শীর্ষ কর্তা। এবং ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণার পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা। দর কষাকষির নতুন সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। সময় সংবাদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১২ মার্চ কিংবা ২-১ দিন পরে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। শ্রদ্ধাচিত্তে শপথ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। এবার সংসদ অধিবেশন শুরুর অপেক্ষা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ কিংবা এর ২-১ দিন পরে বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সময় সংবাদকে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। সেই হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সরকার। নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশন হয়েছে, ফলাফলের সেদিন থেকে ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম আছে। ওই হিসাবে আমরা আগামী মার্চের ১২ তারিখ অথবা তার ২-১ দিন পর আমরা সংসদ অধিবেশন বসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ ও শোক প্রস্তাব। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তত ১৫ দিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অধিবেশন ডাকতে হয় বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের যেদিন বসবে তার আগে থেকে কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হবে রাষ্ট্রপতিকে সংসদে আহ্বানের জন্য। এটা সংসদ সচিবালয় করবে। সেই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, অধ্যাদেশগুলো উপস্থাপন হবে, শোক প্রস্তাব হবে, রাষ্ট্রপতির ভাষণ হবে। শপথ করিতেছি যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন ১১ দলীয় ঐক্যের নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা ঈদের আগে দেওয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্মারক ডাক টিকিট উন্মোচন, স্বর্ণচাপা ফুলের চারা রোপণ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিকেলে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে
বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান মাহাদি আমিন। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে সম্মানী প্রদান করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মেধার ভিত্তিতে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে বিষয়টি কার্যকর করা হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। প্রশাসনের কেউ গোপনে মবকে প্রশ্রয় দিলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নিজ এলাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শনিবার পিরোজপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, দুর্নীতির কারণে বিগত ১.৫ বছর দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করা হবে। বিভিন্ন রকম দুর্নীতির কারণে তো আমরা বিভিন্ন এই গত ১.৫ বছরে আমাদের অনেক ধরনের অবকাঠামোগত কাজগুলি আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কাজ হয়নি। তো আমাদের উচিত হবে যে এই দুর্নীতি জিরো টলারেন্স, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। এ সময় তিনি বলেন, আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই গণভোটের হ্যাঁ জয়যুক্তের বিষয়টি কার্যকর হয়ে যাবে। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে। বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। এদিকে মংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সম্ভাবনা ও সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরো গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দরও বাংলাদেশের বন্দর, মোংলা বন্দরও বাংলাদেশের বন্দর। বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চলমান ও নতুন প্রকল্প সমূহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিফ রহমান, সময় সংবাদ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সদস্য পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। পরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপরে দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান।
জিয়া পরিবারের পক্ষ থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ আমাদের অনুভূতি সেই জন্যই একটু ভিন্ন রকম। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, আর সেই প্রত্যয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি স্বৈরাচার ফেরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি একথা বলেন। দেশের শান্তি শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? আপনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপথে হাঁটছে। একটা হলো জাতীয় সংসদে, আর একটা ভোট হলো কিসে? গণভোটে। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? সকালের সময় আরো থাকছে। উত্থান নিয়ে শুরু হলেও লেনদেন শেষ হয় পতনে। ডিএসইর প্রধান সূচকে যোগ হয়েছে 66 পয়েন্ট, বেড়েছে মূলধন। দাম বৃদ্ধির তালিকায় জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের আধিপত্য। একমাত্র আইএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিড়াল। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ পিডিবির 13 শীর্ষ কর্মকর্তা। এবারে সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তাওহিদের প্রতিবেদন। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে, আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির
অভিযোগ উঠছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিদ্যুৎ খাতের সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এটিকে মার্কিন সরকারের সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বাণিজ্য সচিব বলছেন, আদালতের রায় কার্যকর হোক আর ট্রাম্পের শুল্কাগ্রাসন অব্যাহত থাকুক, ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। সেই আগ্রাসী শুল্ক নীতিকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার বাতিল করেছেন খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। অবিলম্বে সেকশন 332 ও বিদ্যমান সেকশন 301 এর সব শুল্ক বহাল থাকবে। এর পাশাপাশি সেকশন 122 এর আওতায় স্বাভাবিক শুল্কের ওপর অতিরিক্ত 10% বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম মোকাবিলায় নতুন করে সেকশন 301 সহ একাধিক তদন্তও করা হচ্ছে। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি চুক্তি করেছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউএস ট্যারিফ আমি জানি না হুড়াহুড়ি করে কেন গত সরকার 9 ফেব্রুয়ারি এগ্রিমেন্ট সাইন করলো, এই যে সেটাও কিন্তু আমাদের রিভিউ করার খুব জরুরি হয়ে গেছে, বিকজ এটাতে এক পেশি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। আমাদের কোনো বেনিফিট নাই, এভরিথিং উই আর গিভিং টু দ্য ইউএস গভর্নমেন্ট। এটা আমাদের নেগোসিয়েশনের ব্যর্থতা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা, আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া চুক্তি করতেছে রেসিপ্রোকাল ট্যারিফ, এখন এটা তো আমি কিছুই বুঝতেছি না, বাট রেসিপ্রোকাল ট্যারিফ কনসেপ্টটা থাকবে না, আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকবো, কারণ আমরা এনগেজমেন্ট দিচ্ছি না। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বিশ্লেষকদের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক উত্থানে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন শুরু হলেও শেষ হয় গতানুগতিক পতনে। এরপরেও প্রধান সূচকে যোগ হয়েছে 66 পয়েন্ট। বেড়েছে বাজার মূলধনও, রেকর্ড সব খাতেরই বেড়েছে গড় লেনদেন। তবে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বজায় রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 1300 কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে 485 কোটি টাকা বেশি। এরপর ধারাবাহিক পতনে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক DACX এ যোগ হয় 66 পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে 1060 কোটি 79 লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক, বিমা সহ 21 খাতের সব খাতেই রেকর্ড গড় লেনদেন হয়েছে। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় বরাবরের মতোই দাপট ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। 9টি ছিল বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি আর 1টি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে অবশ্য 10টি ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে।
বিপরীতে দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় 6টি রয়েছে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির কোম্পানি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে সরকার সঠিক পথেই চলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর শ্রমিক অধিকারের সুরক্ষা দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ীরা। ইন্টারিম গভর্নমেন্ট আসলে যত স্টেক হোল্ডার ছিল সবারকে সম্পৃক্ত করে নাই, ব্যবসায়ীদেরকে তো তারা গণনার মধ্যেই নেয় নাই। কমিটমেন্ট করে এক, কাজ করে আরেক। আমরা লেবার ইস্যু নিয়ে দেখেছি যে এক ধরনের কনসেনসাস হয়েছে, বাট বাস্তবে দেখা গেল গেজেট করে আরেক জিনিস। আমাদের অনেক ক্ষতি শিকার হতে হবে ভবিষ্যতে। ব্যবসায়ীদের চোখে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পথে এমন নানা সমস্যা তৈরি করে গেছে সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার, যা সমাধানের দায়িত্ব নিতে হবে নবগঠিত বিএনপি সরকারকে। এই সরকারের জন্য কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ইকোনমিক ইজ এ ইম্পর্টেন্ট এরিয়া। মানুষের এক্সপেকটেশন অনেক কিন্তু হাই। এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বর্তমান সরকার, যা চাপমুক্ত করেছে ব্যবসায়ীদের। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাবার যে পরিকল্পনা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আসলে রেডি না, কারণ আমাদের ইকোনমি পজিশন একদমই ভালো না। এর আগে অনেক ফুল ইফাপে দেখানো হয়েছে। এই সুবিধা পেতে যে পথে হাঁটা দরকার সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত সময় চাওয়ার ক্ষেত্রে দুটো টাইম পিরিয়ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জাতিসংঘের যে কমিটিটা, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে কমিটির কাজ হচ্ছে এলডিসি কারা থাকবে, কারা চলে যাবে এলডিসি থেকে, এটা ঠিক করা। সেই কমিটির মিটিং আছে যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সিডিপি সেটা পর্যবেক্ষণ করে দেখবে। এটা হচ্ছে ইউজুয়াল রুট, যে রুটটা যারা এক্সটেনশন পেতে চায় তারা সাধারণত নেয়। শ্রমিকদের অধিকার সুরক্ষা সহ মন্ত্রিসভার অভিজ্ঞ সদস্যদের দূরদর্শী কৌশল বাস্তবায়নে সঙ্গে থাকতে চান ব্যবসায়ীরা। পাট খাত যেমন একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা গত সরকারের শ্রম মন্ত্রণালয় বিশেষ করে দিয়ে গেল। এইসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে চলছে সুনামগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা বঞ্চিত 4.5 লাখ মানুষ। চলছে অমর একুশের বইমেলা আয়োজনের প্রস্তুতি। বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। নির্বাচনের কারণে শুরু হতে দেরি হলেও ভালো সাড়া পাওয়ার আশা আয়োজকদের। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন 21শে ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে। পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন, আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। আমার জীবনের প্রথম দেখলাম যে 21শের বইমেলা 21শে হচ্ছে না, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় দেশের তো কোনো না কোনো কাজে লাগছে। বইমেলা পরে শুরু হবে, ব্যাপারটা আসলে একটু খারাপ লাগার। বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। প্রায় 1150টা আপনার হচ্ছে যে বরাবর যেটা হয় তার থেকে একটু বাড়তি করা আছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। ফাল্গুনের দিনটা পাওয়া যায় সব সময়, তার উপরে 21শে ফেব্রুয়ারির দিন একটা বিশাল ক্রাউড হচ্ছে যে থাকে, সেটাও এবার মিস হয়েছে। দেরিতে শুরু হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজক কমিটি। বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে কর্মীরা। আয়োজকরা বলছে বইমেলা শুরু হলে এ প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা চাঞ্চল্য। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা বঞ্চিত 4.5 লাখ মানুষ। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য চিত্রে রিপোর্ট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। নেই রোগীদের তেমন আনাগোনা।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমন দশা। এখানে নেহাত বিপদে না পড়লে কেউ চিকিৎসার জন্য আসেন না। পুরুষ ও নারী ওয়ার্ডে বেশিরভাগ শয্যা খালি পড়ে আছে। রোগীর অভাবে হাসপাতালের অনেকটাই ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার কার্যক্রম। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট সহ ৩৬টি পদে ১৩৭ জনের মধ্যে আছেন ৪৮ জন। জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করেন। আসলে কোনো সেবা টেবা পায় না, সেবা দিব ডাক্তার, বড় ডাক্তারগুলো থাকে না, সেবার সাধারণের একটা আশ্রা নাই। খুব ভোগান্তির মধ্যে আছি। ৫০ শয্যা হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে ট্রিটমেন্ট হয় না। সময় আর দিতে চাই না, পরে খাকুতি মেহনত করি আমরা, যে আমরা টাকা পয়সা নাই, আমরা সুবিধা করে যেমন লাগবো আপনারা দেন। ভালো একটা ইঞ্জেকশন হলে এরকম হলে বাইরে থেকে নানান লাগে, ব্যথা ব্যথার ট্যাবলেট হলে বাইরে থেকে নানান লাগে। প্রসূতি বিভাগ থেকে প্যাথোলজি, এক্স-রে, পোস্ট অপারেটিভ, মেডিকেল অফিসার কক্ষ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ সহ সব কক্ষে ঝুলছে তালা। ওয়াশরুম ও চকচকে টাইলসে মোড়ানো মেঝে, ধুলোর আস্তরণ। এতে ক্রমেই কমছে রোগী। আমাদের এক্স-রে সেবা চালু আছে, কিন্তু আমরা রেডিওলজিস্ট এবং ইমেজিং যে টেকনোলজিস্ট না থাকার কারণে আমরা ওইটার পরিপূর্ণ সেবা দিতে পারছি না। এখন আমাদের কাজের চাপটা একটু বেশি, কারণ আমাদের যে হসপিটাল ৫০ শয্যার যে বেডের হসপিটালের মধ্যে রোগী থাকে ৫০+ উপরে রোগী থাকে, এর মধ্যে আমাদের ডেলিভারির দিকটাও সামলাতে হয়। তবে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রতিদিন প্রায় ৩ থেকে ৪০০ রোগী আউটডোরে দেওয়া হয়, তারপর ১ থেকে ১৫০ রোগী ইমার্জেন্সিতে থাকে এবং ৫০ শয্যার ইনডোরে প্রায় প্রতিদিনই ৫০ জনের মতো রোগী ভর্তি থাকে। কিন্তু এই এত সংখ্যক রোগীদের সেবা দেওয়ার মধ্যে পর্যাপ্ত যে লোকবল দরকার, আমাদের যা পাওয়ার যোগ্য ছিলাম ওই অনুযায়ী আমাদের লোকবল নাই। প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। ৪ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মনু নদীর শহর রক্ষা বাঁধের ১৫ কিলোমিটার তীর প্রশস্তকরণ ও ব্লক বসানোর কাজ। এর মধ্যে শেষ হয়েছে প্রায় ৫০% কাজ। তবে নদী ও তার আশপাশ থেকে উঠানো পলি মাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় টেকসই না হওয়ার শঙ্কা স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। শাহ অলিদুর রহমানের তথ্য ও ইয়ারুফ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোত নদী মনু প্রতি বর্ষায় এ নদীর পাহাড়ি ঢলে ফুলে ফেপে রুদ্রমূর্তি ধারণ করে। এতে মৌলভীবাজারের শহর প্রতিরক্ষা বাঁধসহ উভয় তীরে দেখা দেয় ভাঙন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মনু নদী তীর রক্ষা প্রকল্পের আওতায় ২০২২ সালে শহর প্রতিরক্ষা বাঁধের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক সাহা বন্দর থেকে নতুন ব্রিজ পর্যন্ত ১৫ কিলোমিটার উভয় তীরের প্রশস্তকরণ ও ব্লক ফেলার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে ৩৫ একর জমির অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে যায় পুরো কাজ। পরবর্তীতে জটিলতা কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় প্রতিরক্ষা বাঁধের কাজ। তবে নদী ও তার আশেপাশে থেকে উঠানো পলিমাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় তা টেকসই না হওয়ার আশঙ্কা স্থানীয়দের। খুব বেশি পানি বাড়ে, লিক হয় রাস্তাঘাটের, তো নিচে দিয়ে বাঁধ দেয়, নিচে দিয়ে পানি লিক হইয়া যায়, রাত্রিবেলা আমাদের ফাড়া দিতে হয়। আমরা বাড়িতে পানি উঠলে আমরা তো থাকতাম পারি না, বানটা সুন্দর করে বান্ধিয়া মজুদ করে বান্ধিয়া দিতা, পাত্তর ফালাইতা। গত বছরের ভূমি অতিক্রমের জটিলতার কারণে আমরা কাজ করতে পারি নাই, কিন্তু বর্তমান চলিত বছরে আমাদের কাজের অগ্রগতি ৭৫% অগ্রগতি আছে। ডাম্পিং মোটামুটি কমপ্লিট, আমরা এখন প্লেসিং পর্যায়ে আছি। এই প্লেসিংটা আমরা এই বছরেই আশা করি আবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা বুঝাই দিতে পারবো। তবে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের অগ্রগতি প্রায় 50%। আশা করতেছি আমরা আমাদের যে সময় নির্ধারিত সময় এর মধ্যে আমরা এই প্যাকেজগুলো শেষ করতে পারবো এবং এই কাজগুলো শেষ হলে আশা করতেছি আমরা ভবিষ্যতে যে বন্যার যে আশঙ্কা সেখান থেকে অনেকাংশেই আমরা এটাকে দূর করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার মনু নদী তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি।
সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কের ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক ভালো না থাকায় বোর্ডে সরকার হস্তক্ষেপ করলে নিষেধাজ্ঞা আসতে পারে, এমন মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। তার মতে আমিনুল হক ক্রীড়াবিদ হওয়ায় যে কোনো সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত ধরে শুধু ক্রিকেট নয় দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে বলেও প্রত্যাশা ফারুকের। ফুটবল দলের সাবেক অধিনায়ক হওয়ায় যে কোনো সমস্যার সমাধান করা সহজ হবে বলেও মত তার। ক্রীড়াঙ্গনের নতুন কান্ডারি আমিনুল হক সাফ জয়ী দলের সদস্য, সাবেক অধিনায়ক, দায়িত্ব নিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রীড়া সংস্থাগুলোর কমিটিতেও। বিসিবির বর্তমান বোর্ড নিয়ে অসন্তোষ ছিল আমিনুলের। এখন এই বোর্ডে কি পরিবর্তন আনবেন আমিনুল? পরিবর্তন আনলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হবে সেই প্রশ্ন আছে। বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপ কিভাবে নেবে আইসিসি? বর্তমানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটেও ভালো নয়। বোর্ডের সহসভাপতির শঙ্কা অযাচিত হস্তক্ষেপ হলে ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আমি শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। তবে নতুন ক্রীড়ামন্ত্রীকে নিয়ে আশাবাদী সাবেক বোর্ড প্রধান আমিনুল হক। ক্রীড়াঙ্গনের লোক হওয়ায় কাজ করাটাও সহজ হবে তার জন্য। ফারুকের মতে শুধু ক্রিকেট নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগেই তার অধীনে ভালো করবে বাংলাদেশ। স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলাদেশ জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সঙ্গে একটা আমরা সার্ক জিতেছি আমরা, এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় সে নজর দিবেন, এটি আমার ওনার কাছ থেকে আমার আশা। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়েও কাজ চলমান বলে জানান ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। উনি একজন ফর্মার ক্যাপ্টেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাইজিং স্টার্স এশিয়া কাপের খবর। শিরোপার লড়াইয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে চান টাইগ্রেসরা, জানিয়েছেন সঞ্জিদা আক্তার মেঘলা। থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর 2টায়।
পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের নারীরা। টাইগ্রেসদের মাঝে সবচেয়ে বেশি 89 রান সংগ্রহ করেছেন ফাহিমা খাতুন, আর 7 উইকেট শিকার করে সঞ্জিদা আক্তার মেঘলা আছে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় 3 নম্বরে। অন্যদিকে দারুণ ছন্দে আছে ভারতও। তারা একটি ম্যাচ হারলেও ব্যাট বলে ফর্মে আছেন ক্রিকেটাররা। লড়াইটা সহজ হবে না বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ ভারত বলেই ছাড় দিতে নারাজ বাংলাদেশ। খুবই ভালো লাগতেছে। আমরা গ্রুপ পর্বে হচ্ছে 3টা ম্যাচ উইন করার পরে এবং সেমিফাইনালে খুব ভালোভাবে পাকিস্তানের এগেনস্টে উইন করেছি। তো আমরা টিম হিসাবে পারফরমেন্স করার কারণে আমরা এত দূর এসেছি। আমাদের হচ্ছে ইন্ডিয়ার সাথে গেম, সো আমরা চাইবো আমরা যেন টিম হিসেবেই খেলতে পারি এবং টিমের যেভাবে আমাদের রিকোয়ারমেন্ট সেভাবে যেন পারফরমেন্স করতে পারি। সরকার এবং ক্রিকেট বোর্ড সমঝোতার ভিত্তিতে কাজ করবে এবং সেখানে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তবে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা ইস্যুতে তার জবাব ছিল কৌশলী। এদিকে আমিনুল হককে নিয়ে আসিফ আকবর অশোভন মন্তব্য করলেও বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কে ফাটল ধরবে না বলে আশা ব্যক্ত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিসিবির কমিটি নিয়ে শঙ্কা শুরু থেকেই। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল নির্বাচিত সরকার এলে ঢেলে সাজানো হতে পারে বোর্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পরিচালক দায়িত্বে আসা সহ 40টি ক্লাবের ভোট থেকে সরে যাওয়ায় নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সেই গুঞ্জনে মেলেছে ডালপালা। যদিও একটা নির্বাচিত কমিটিতে হুট করেই সরকার হস্তক্ষেপ করতে পারে না, এমনটা হলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা। আর তাই বেশ ফুরফুরে মেজাজেই পরিচালক এম নাজমুল ইসলাম। আমি মনে করি আমরা একটা নির্বাচিত বোর্ড এবং যেই সরকার এসছে তারা একটা নির্বাচিত সরকার। দুইটা নির্বাচিত সরকার এবং বোর্ডের মাঝখানে সমঝোতার ভিত্তিতে কাজ হবে। যাই হোক, এখন এটা নিয়ে বিশদ কোনো আলোচনা করার মতো কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি না। আমি তো অন্তত নিজের ইনসিকিউরিটি দেখি না, কিছু আমারটা দেখি না। আমি এখন বোর্ড ইনসিকিউর কেন হবে আমি জানি না। যারা বলছে বোর্ড ইনসিকিউর তারা ভালো বলতে পারবে। এই বোর্ডের ফিউচার এখন পর্যন্ত তো ভালোই চলছে, সব কিছু ঠিক মতোই চলছে। ভবিষ্যতে কি হবে না হবে ভবিষ্যৎ বলে দিবে। এদিকে বিসিবি পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্বে আসার পর থেকেই নানা ধরনের বেফাস মন্তব্য করে সমালোচিত হয়েছেন আসিফ আকবর। সম্প্রতি আবারও অশোভন মন্তব্য করেছেন তিনি। এবার তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে। জানিয়ে বিব্রত বিসিবি জবাব দিয়েছে বেশ কৌশলে। ফাটাকেষ্ট কি এই শব্দটা আমি কোনোদিন ইতিপূর্বে শুনিনি। এই জিনিসটা কি পজিটিভ বা নেগেটিভ আমার আসলে ধারণা নেই। যদি এই ধরনের কোনো কিছু বলেও থাকে এ ব্যাপারে আমার বোধহয় ওনার সাথে কথা বলতে হবে আপনাদের, কারণ এটা হচ্ছে ওনার মতামত ছিল হয়তো, আমাদের কোনো বোর্ডের পক্ষ থেকে না একেবারেই না। স্পোর্টসে কিন্তু সবসময় খেলার মাঠ থেকে শুরু করে অর্গানাইজাররা বলেন এটা কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আমরা হচ্ছে ইভেন যখন খেলায় দুটো দল খেলে তখন প্রতিপক্ষও কিন্তু সবাই একজন আরেকজনকে রেসপেক্ট করে তাদের খেলা খেলে। নির্বাচিত সরকার দায়িত্বে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে আবারও সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে খোদ বিসিবির মাঝেও। তবে তার নিরাপত্তা সহ আরও যে ইস্যুগুলো আছে তা নিয়ে সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে ক্রিকেট বোর্ড। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ। সহযোগী ছিলেন 13 শীর্ষ কর্তা। এবং ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণার পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা। দর কষাকষির নতুন সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ।